রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে আলোচনা শুরু করব। আলোচনার পূর্বে আমাদের পরিচয়টা দিয়ে দিই। আমি মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, প্রভাষক বাংলা। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো উপসর্গ। অব্যয়সূচক শব্দাংশ, অর্থাৎ এগুলো শব্দ নয়, স্বাধীন কোনো শব্দ নয় বা কোনো পদ নয়, এগুলো বাক্যে ব্যবহৃত হতে পারে না বা বাক্যে ব্যবহৃত হওয়ার মতো শব্দ নয়। এগুলো শব্দাংশ, অর্থাৎ শব্দের পূর্বে বসে শব্দের অর্থের পরিবর্তন, প্রসারণ বা অর্থ প্রদান করতে পারে, এগুলোকে আমরা উপসর্গ বলি। উপসর্গ বাংলা ভাষায় তিন ধরনের রয়েছে। একটি হলো খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ। উপসর্গ আমরা তিন প্রকার পেলাম। খাঁটি বাংলা উপসর্গ সংখ্যা হলো 21টি, তৎসম উপসর্গ সংখ্যা হলো 20টি, বিদেশি উপসর্গের মধ্যে রয়েছে ফার্সি উপসর্গ, আরবি উপসর্গ এবং ইংরেজি উপসর্গ। আমরা প্রথমে খাঁটি বাংলা উপসর্গ সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করি। খাঁটি বাংলা উপসর্গ হলো বাংলা ভাষার শব্দভাণ্ডার রয়েছে, যেগুলা দেশি শব্দ রয়েছে প্রকারভেদের মধ্যে, যেটা দেশি শব্দ এবং তদ্ভব শব্দ, যেগুলা সংস্কৃত শব্দ থেকে উৎপন্ন শব্দগুলা সাধারণত বাংলা শব্দ হিসেবে আমরা ব্যবহার করি। এগুলোর পূর্বে যে উপসর্গগুলা ব্যবহৃত হয় এগুলোই বাংলা উপসর্গ। এর সংখ্যা হলো 21টি। যেমন ও, আ, অনা, অঘা, অজ, আর, আন, আপ, ইতি, উন, উদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এবং এই 21টি উপসর্গই হলো খাঁটি বাংলা উপসর্গ। এই উপসর্গগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, আমরা জানি যে বাংলা শব্দের আগে যেগুলো ব্যবহৃত হবে, যেমন কাজ একটি বাংলা শব্দ, দেশি শব্দ। এই কাজের আগে অ শব্দটি যুক্ত হয়ে অকাজ। এই অকাজ কাজের সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ অর্থটা পরিবর্তন হয়ে গেছে এবং ওটা হলো এই খাঁটি বাংলা উপসর্গ। আর অকাজ একটি নতুন শব্দ গঠিত হয়েছে উপসর্গ যুগে, আমরা এটা লক্ষ্য করা যায়। তারপরে আমরা আলোচনা আসি তৎসম উপসর্গ। বাংলা ভাষায় তৎসম উপসর্গের সংখ্যা 20টি। তৎসম বা সংস্কৃত উপসর্গ, তৎসম বলতে সংস্কৃত সময় আমরা জানি, এবং তৎসম শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয় শব্দভাণ্ডারের মধ্যে। এই তৎসম শব্দের আগে বা পূর্বে যে এই উপসর্গগুলো ব্যবহৃত হয় সেগুলো হলো তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গের সংখ্যা 20টি, যথা প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অদি, সু, উদ, পরি, পতি, অতি, অপি, অবি, উপ, আ। এই 20টি উপসর্গ সংস্কৃত উপসর্গ। সংস্কৃত শব্দের পূর্বে বসে সাধারণত নতুন শব্দ গঠন করে। যেমন আমরা বলতে পারি বুধ একটি শব্দ, এই বুধের আগে প্রযুক্ত হয়ে যেমন বুধের আগে, বুধ শব্দটার আগে প্রযুক্ত হবে, কি হলো প্রবুধ। তাহলে শব্দটা হলো পেলাম আমরা প্রযুক্ত বুধ, অর্থাৎ প্র উপসর্গটা যুক্ত হওয়ার কারণে আমরা একটি নতুন শব্দ অর্থাৎ প্রবুধ পেলাম। এছাড়া আছে আমরা লক্ষ্য করতে পারি, যেমন চার শব্দের আগে যদি আমরা প্রযুক্ত করি প্রচার। এছাড়া অনেক শব্দ আমরা ব্যবহার করতে পারি, যেমন শেষ শব্দের আগে যদি আমরা যুক্ত করি অব উপসর্গ, তাহলে হয়ে যাবে অবশেষ। শেষ শব্দের আগে আদিতে অব যদি যুক্ত করি তাহলে হয়ে গেল অবশেষ, অর্থাৎ নতুন একটি শব্দ গঠিত হলো। এভাবে সংস্কৃত বা তৎসম শব্দের পূর্বে বসে যে উপসর্গগুলো যুক্ত হয় সেগুলোকে আমরা তৎসম উপসর্গ বলব। এবার আমরা আসি বিদেশি উপসর্গে। বিদেশি উপসর্গের মধ্যে রয়েছে ফার্সি উপসর্গ।
ফার্সি উপসর্গের মধ্যে উল্লেখযোগ্য হলো দর, কার, মিম, না, ফি, বদ, দে, বর, ব, কম। সাধারণত আমরা জানি যে বাংলা ভাষায় বিদেশি শব্দগুলোর মধ্যে রয়েছে ফার্সি শব্দ, উল্লেখযোগ্য শব্দ আছে, সংখ্যক শব্দ রয়েছে। এই শব্দগুলোর আগে যেসব উপসর্গগুলো ব্যবহৃত হয় আমরা সেগুলোকে বিদেশি উপসর্গের মধ্যে যেমন ফার্সি উপসর্গ হিসেবে ব্যবহার করা হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে কাঁচা শব্দটির আগে যদি আমরা যুক্ত করি দর কাঁচা, ফার্সি উপসর্গের মধ্যে আমরা লক্ষ্য করি যে কাঁচা শব্দের আগে দর উপসর্গ যুক্ত হওয়াতে দর কাঁচা, কার খানা শব্দের আগে কার উপসর্গ যুক্ত হওয়াতে হয়েছে কার খানা, আর নাম শব্দের আগে বদ উপসর্গ যুক্ত হওয়াতে হয়েছে বদ নাম। এগুলো হলো ফার্সি শব্দ এবং এর আগে ফার্সি দর, কার, বদ উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করেছে। অনুরূপভাবে আরবি উপসর্গের মধ্যে রয়েছে আমাদের আম, খাজ, লা, হার, বাদে, বর ইত্যাদি উপসর্গগুলো। এই উপসর্গগুলো সাধারণত আরবি শব্দের আগে বসে। এই আরবি শব্দের আগে যেমন আমরা লক্ষ্য করতে পারি আম দরবার, অর্থাৎ দরবার শব্দের আগে আম উপসর্গ যুক্ত হয়েছে আম দরবার। অনুরূপভাবে মহলের পূর্বে খাজ উপসর্গ যুক্ত হয়েছে খাস মহল, এবং গড় মিল শব্দের আগে গড় উপসর্গ যুক্ত হয়েছে গড় মিল। অর্থাৎ এইভাবে আমাদের আরবি শব্দের পূর্বে উপসর্গ যুক্ত হয়ে যে উপসর্গগুলো যুক্ত হয়েছে আমরা সেগুলোকে আরবি উপসর্গ বলতে পারি। এর মধ্যে বিদেশি উপসর্গের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য উপসর্গ হলো ইংরেজি উপসর্গ। ইংরেজি উপসর্গের মধ্যে রয়েছে যেমন আমরা লক্ষ্য করতে পারি ফুল, সাপ, হাফ ইত্যাদি। তাইলে আমরা যেমন ব্যবহার করি শাক শব্দের আগে ফুল শব্দের ফুল উপসর্গ যুক্ত হলে ফুল শাক, জজ শব্দের আগে সাপ উপসর্গ যুক্ত হয়ে সাপ জজ, অফিস শব্দের আগে হেড যুক্ত হয়ে হেড অফিস হয়েছে। অর্থাৎ এইভাবে আমরা পেলাম তিনটে উপসর্গ। এটা হলো খাঁটি বাংলা উপসর্গ, তারপরে আরেকটা হলো সংস্কৃত বা তৎসম উপসর্গ, আর একটা হলো আমরা বিদেশি উপসর্গ। এইভাবে আমরা উপসর্গ সম্পর্কে একটি ধারণা পাই। এখন প্রথমত অবস্থায় আমাদের পরীক্ষার উপযোগী যে কয়েকটা প্রশ্ন সাধারণত থাকতে পারে, তার মধ্যে একটি হলো উপসর্গ কি বা উপসর্গ বলতে কি বুঝো, উপসর্গের প্রকারের আলোচনা করো, একটি প্রশ্ন। এবং আরেকটি প্রশ্ন সচরাচর বিভিন্ন পরীক্ষায় থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সেটা হলো উপসর্গের অর্থের বাচকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আছে। অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আছে, ব্যাখ্যা করো বা আলোচনা করো। এই ধরনের একটা প্রশ্ন পরীক্ষা সাধারণত থাকতে পারে। আমরা ইতিমধ্যে যে আলোচনা করেছি তার মধ্য থেকে এই প্রশ্নগুলোর উত্তর আমরা সহজে পেয়ে যাব। তারপরে আমি একটু ধারণা দেওয়ার জন্য আমি আরেকটু আলোচনা করব এই প্রশ্নগুলো যাতে উত্তর নির্ধারণ করতে দেখতে সহজ হয়, এজন্য আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। আমরা এই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। যেমন হার একটি শব্দ, আর একটি নিজস্ব অর্থ রয়েছে, হার মানে পরাজিত হওয়া, আর আরেকটি অর্থ আছে এটা গহনা বিশেষ, এক ধরনের গহনা। যাই হোক, এই হার শব্দের পূর্বে যদি প্র অর্থাৎ প্র উপসর্গটি যুক্ত হয়, প্র উপসর্গে কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এই উপসর্গটা যুক্ত হওয়ার জন্য প্রহার এটা নতুন শব্দ গঠন করেছে এবং একটি নতুন অর্থ রয়েছে। উপসর্গটি যুক্ত হলে উপহার শব্দটি পাই। তারপরে বি উপসর্গটি যুক্ত হলে বিহা, বিহা মানে ব্রহ্ম, অর্থাৎ এই আগের যে অর্থটা আছে সেই অর্থে কোনো পরিবর্তন হয়েছে, অর্থাৎ আগের অর্থটা নেই। তারপরে আমরা পরিযুক্ত করি তাহলে পরিহার মানে বর্জন। তারপরে অনাহার অর্থাৎ যেটা অভুক্ত থাকা, এই যে পরিস্থিতি। হার শব্দটির আগে প্র, উপ, বি, পরি, অনা এই উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নেই। প্র এর নিজস্ব কোনো অর্থ নেই, উপ, বি, পরি, অনা এগুলোর নিজস্ব কোনো অর্থ
নেই। কিন্তু হাত শব্দটির একটি নির্দিষ্ট অর্থ থাকা সত্ত্বেও এই উপসর্গগুলো পূর্বে বসার জন্য এই সম্পূর্ণ তার যে নিজস্ব অর্থ সেই অর্থটা হারিয়ে নতুন অর্থ বিশিষ্ট শব্দ গঠন করেছে। সুতরাং আমরা বলতে পারি যে উপসর্গের নির্দিষ্ট কোনো অর্থ নেই, কিন্তু অর্থ প্রদান করার ক্ষমতা রয়েছে। আর এই আলোচনা থেকে আমরা সহজে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর আমরা সহজেই পেয়ে যাব এবং আশা করি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এটার থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সবাই।